বিনোদ ডাক্তারি পাস করে একটি অজপাড়াগায় ডাক্তারি করতে এসেছে। জীবনে তার বড় ইচ্ছে ছিল এমবিবিএস পাস করে বড় ডাক্তার হয়ে গরিব দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াবে। তার স্বপ্ন সার্থক হয়েছে আজ, তাই সে এই গায়েতেই ডাক্তারি খুলে বসেছে। এখন তাকে দূরের গ্রাম থেকেও লোক ডাকতে আসে। তার নাম ধীরে ধীরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। তিনি প্রত্যহ সকালে ডাক্তারখানা যান এবং সন্ধ্যের আগেই বাড়ি চলে আসেন। বাড়ি এসে একটি চায়ের দোকানে আড্ডা দেন এবং বেশি রাত হওয়ার আগে বাড়ি চলে যান। তিনি বিজ্ঞানের ছাত্র, কিন্তু বিজ্ঞানের ছাত্র হয়েও ভূতে বিশ্বাস করেন। তাই রাতে রোগী দেখতে গেলে তাকে নিয়ে যেতে হয় এবং বাড়ি পর্যন্ত আবার পৌঁছে দিয়ে যেতে হয়। এইভাবেই দিন চলছিল। কিন্তু এমনই বসন্তের সন্ধেবেলা বিনোদ ডাক্তারের ডাক এলো পাশের এক গ্রাম থেকে। রোগীর অবস্থা শুনে তিনি না বলতে পারলেন না। সেবাই তো তার ধর্ম, এই ভেবে তিনি গেলেন। দূর অবশ্য বেশি নয়, মাইল চারিকের মতো হবে, একটা বিলের ব্যবধান মাত্র। তবে এই বিলটা সম্পর্কে লোকের ভয় রয়েছে। বিলের কাছাকাছি একটা গাছ রয়েছে, সেখানে নাকি অনেক ভূতের বাস। কিন্তু রোগীর বাড়ির লোক তাকে পৌঁছে দিয়ে যাবে, তাই ভয়ের কিছু নেই। রোগী দেখে যখন বাড়ির পথে রওনা দিলেন, তখন মাত্র রাত 10টা। ফুটফুটে জ্যোৎস্না, সঙ্গে আছেন দুজন লোক। ডাক্তারবাবু গল্প করতে করতে ফিরছেন। এইভাবে গল্প করতে করতে যখন প্রায় গ্রামের কাছাকাছি পৌঁছে গেছেন, তখন হঠাৎ একটা ঘোড়া ছুটতে ছুটতে প্রায় গায়ের পাশ দিয়ে সামনে এসে দাঁড়ালো। এমন সময় ঘোড়া দেখে তিনজনেই চমকে উঠলেন। ডাক্তারবাবু দুজনকে উদ্দেশ্য করে বললেন, এত রাতে এখানে ঘোড়া? এটা কার ঘোড়া? সম্ভবত চাঁদনগরের বাবুদের ঘোড়া মনে হয়। নতুন ঘোড়া কিনেছেন, এটা মনে হয়। ডাক্তারবাবু ঘোড়াটির গায়ে হাত বুলালেন এবং বললেন, দুষ্টু ঘোড়া বলে তো মনে হচ্ছে না। লোক দুটি বুঝলেন ডাক্তারবাবুর ঘোড়াটি চড়ার খুব ইচ্ছে হচ্ছে। তারা অনুমান করে বললেন, আপনি চাইলে ঘোড়াটি চড়ে যেতে পারে, কিন্তু কার ঘোড়া জানা নেই, যদি আবার চোর ভাবে। আমরা সবাই আছি তো, শুধু কাল খুঁজতে এলে ঘোড়াটি ফিরিয়ে দিলেই হবে। লোক দুটি ভাবলেন, ডাক্তারবাবু যদি ঘোড়াটি চড়ে যান তাহলে তাদেরকে আর যেতে হবে না। ডাক্তারবাবুও ভাবলেন, এতটা পথ তাকে আর হেঁটে যেতে হবে না। এর আগে তো তিনি বহুবার ঘোড়া চড়েছেন, কত দুষ্টু ঘোড়াকে তিনি বশ করেছেন। আর এটা তো কত সুন্দর শান্ত ঘোড়া। এই ভেবে তিনি ঘোড়ায় চড়ে বসলেন। ঘোড়াটি আস্তে আস্তে চলতে লাগলো। তাই দেখে লোক দুটি আশ্বস্ত হয়ে বাড়ির পথ ধরলেন। তিনি একটা ডাল ভেঙে নিয়ে সেটাকে চাবুকের কাজ করলেন। একবার আঘাত করতেই ঘোড়াটি তীর বেগে ছুটতে লাগলো। তিনি এতদিন এত ঘোড়া চড়েছেন, কোনো ঘোড়া যে এত দ্রুত ছুটতে পারে তিনি তা দেখেননি।
ঘোড়াটি তিনি থামানোর জন্যে বহু চেষ্টা করলেন, কিন্তু ঘোড়াটি কোনোভাবে থামল না। তীর বেগে হাওয়ায় যেন ভেসে চলল, মাটিতে পা যেন পড়ছে না। এক একটা গ্রাম যেন নিমেষে পার হয়ে যাচ্ছে। রাস্তা বলে কিছুই ঠিক করতে পারছেন না, শুধু নিচু হয়ে বসে আছে। হঠাৎ দেখলেন সামনেই একটা নদী। তিনি মনে মনে ভাবলেন, ঘোড়াটা এইবার নিশ্চয়ই থামবে। কিন্তু তার ভাবনার সাথে সাথে তিনি দেখলেন নদী পার হয়ে তীর বেগে ছুটতে লাগলো ঘোড়াটি। তিনি কিছুই ভাবতে পারছেন না, চোখ বন্ধ করে চুপ করে বসে রইলেন। কতক্ষণ এইভাবে বসেছিলেন তা জানেন না। হঠাৎ এক সময় দেখলেন একটা রাজবাড়ির সামনে এসে ঘোড়াটি দাঁড়ালো এবং একজন লাগাম চেপে ধরল। লোকটি তাকে নামার জন্য ইশারা করলেন। তিনিও মন্ত্রমুগ্ধের মতো নেমে পড়লেন এবং চাকরের ইঙ্গিত মতো হল ঘরে গিয়ে উঠলেন এবং হল ঘরের মধ্যে বসলেন। তিনি বসে আছেন, এমন সময় একটি চাকর তাকে জল এনে দিল। তিনি জলটি খেয়ে মনে মনে ভাবছেন, খুব খিদে পেয়েছে, যদি একটু খাবার পেতেন খুব ভালো হতো। তিনি খাবার কথা ভাবছিলেন, এমন সময় দেখলেন চাকরটি এসে তাকে খাবার দিয়ে গেল। তিনি দেখলেন চমৎকার সব খাবার, রাজবাড়ি বলে কথা। তিনি খেতে খেতে দেখছিলেন কেমন যেন থমথমে হয়ে আছে সমস্ত রাজবাড়ি। এবার হঠাৎ তার মনে হলো তাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে। আবার ভাবলেন মনে হয় কোনো রোগী দেখতে হবে। এইসব ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখলেন আর একজন বয়স্ক লোক সামনে বসে রয়েছেন, অথচ তিনি এতক্ষণ লক্ষ্যই করেননি বয়স্ক লোকটি কখন থেকে বসে রয়েছে। লোকটিকে দেখে মনে হচ্ছে রাজবাড়ির বিশেষ কোনো ব্যক্তি হবে, কিন্তু তার সাথে কোনো কথা বলছে না। তিনি খাবারে মনোনিবেশ করলেন, মনে মনে ভাবছেন এত কিছু রয়েছে, যদি একটু মাংসের তরকারি হতো তাহলে খাওয়াটা পুরো জমেই যেত। তিনি মনে মনে ভাবার সাথে সাথে দেখলেন চাকরটা এসে তাকে এক বাটি মাংসের তরকারি দিয়ে গেল। তিনি মাংসের তরকারি দিয়ে ভাত খেতে খেতে সামনের লোকটির দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ লক্ষ্য করলেন তার চোখ দুটি কেমন যেন স্থির হয়ে আছে, চোখের পলক পড়ছে না, চোখটা যেন হালকা ঘোলাটে ভাব। তিনি ভালো করে লক্ষ্য করতে চাইলেন, তখন যেন বৃদ্ধ লোকটি একটু ঘুরেই বসলেন। তিনি আবার খাবারে মনোযোগ দিলেন। তিনি ভাবলেন একটু জল হলে ভালো হয়, কিন্তু কাকে বলবেন বুঝতে পারছেন না। এমন সময় দেখলেন চাকরটি এসে তাকে এক গ্লাস জল দিয়ে গেল। তিনি জলটি নেওয়ার সময় লক্ষ্য করলেন চাকরটির চোখটিও যেন কোনো পলক পড়ছে না, সেই রকম ঘোলাটে চোখ। তিনি যেন কোনো কিছু ভাবতে পারছেন না। এইসব ভাবতে ভাবতে খাওয়া শেষ করলেন। তারপর দেখলেন চাকরটি এসে তাকে বললেন, বাবু আসুন আমার সাথে। ডাক্তারবাবু চাকরটির পিছন পিছন চললেন। বড় রাজবাড়ি, অনেক অন্তর্মহল পার হয়ে শেষ পর্যন্ত একটা ঘরে এসে প্রবেশ করলেন। প্রবেশ করেই তিনি চমকে উঠলেন। দেখলেন যে লোকটিকে তিনি খাবার সময় তার সামনে বসে থাকতে দেখেছেন, সেই লোকটি ঘরের মধ্যেই বসে রয়েছে।
তিনি ভাবতে লাগলেন লোকটি কখন তাকে পাশ কাটিয়ে এই ঘরে এলে। এরপরই লক্ষ্য করলেন একজন সম্পূর্ণ ঢাকা দিয়ে বিছানায় শুয়ে রয়েছে। তিনি ভাবলেন নিশ্চয়ই মহিলা হবে, তাই সম্পূর্ণ ঢাকা দেয়া রয়েছে। তিনি ধীরে ধীরে কাছে গেলেন এবং রোগীটিকে বললেন, দেখি মা, তোমার হাতটা। কোনো সাড়া পেলেন না। আবার বললেন, তোমাকে না দেখলে আমি চিকিৎসা করব কিভাবে? এইবার চাদরটা আপনা থেকেই সরে গেল, আর ডাক্তারবাবু দেখলেন একটা কঙ্কাল শুয়ে রয়েছে। তিনি মুহূর্তে পিছন ঘুরে দেখলেন গেটের কাছে চাকরটি নয়, আরও একটি কঙ্কাল দাঁড়িয়ে রয়েছে। এরপর তিনি আর কিছু ভাবতে পারলেন না, তিনি জ্ঞান হারিয়ে ওখানেই পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল তখন দেখলেন দিনের আলো ফুটে গেছে। তিনি একটি মাঠে পড়ে রয়েছেন। তিনি লক্ষ্য করলেন কেউ একজন হেঁটে চলেছেন। তিনি তাকে ডাকলেন। লোকটি তার কাছে গিয়ে বললেন, আপনি ডাক্তার নিশ্চয়? লোকটির কথা শুনে বিনোদ ডাক্তার চুপ করে রইলেন। লোকটি বলতে শুরু করলেন, আজ থেকে কয়েক শতাব্দী আগে এখানে রাজবাড়ি ছিল। এক সময় বসন্ত রোগ শুরু হয়, গ্রামের সবাই মারা যেতে থাকে। জমিদারের ছোট মেয়েরও বসন্ত রোগ হয়, কিন্তু সেই সময় ভয়ে এখানে ডাক্তারও পালিয়ে যায়। জমিদার বাবু তার শখের ঘোড়াটি নিয়ে চারিদিকে ডাক্তার খুঁজতে থাকেন, কিন্তু ডাক্তার পেলেন না। এক সময় সব শেষ হয়ে যায়। তারপর থেকে এখানে প্রায়ই কোনো না কোনো ডাক্তারকে পড়ে থাকতে দেখা যায়। তা আপনার বাড়ি কোথায়? শ্যামলাপুর। আচ্ছা, এটা কোন জায়গা? মালদার শশীনগর। ডাক্তারবাবু ভাবতে লাগলেন 110 কিলোমিটার তাকে যেতে হবে।